আর শুরুতেই নজর রাখবো আনন্দপুরের দিকে। আনন্দপুর, সেখানে যুবক যুবতীর নিখোঁজ রহস্য। সেখানেই এবার নয়া মোড়, যুবতীর দেহ তল্লাশি চলছিল, তল্লাশি অভিযান চলছিল ডুবুরি নামিয়ে, কিন্তু উদ্ধার হলো এক যুবকের দেহ। আনন্দপুরে স্কুটার শিখতে এসে নিখোঁজ হয়ে যান। খালের পাশ থেকে উদ্ধার হয় স্কুটার, মোবাইল। যুবতীকে স্কুটার চালানো শেখাতেন যুবক, এবং সেখানেই নিখোঁজে নয়া মোড়, নয়া রহস্য সামনে আসছে। উদ্ধার হয়েছে এক যুবকের দেহ, অর্থাৎ তল্লাশি চলছিল যুবতীর খোঁজে, কিন্তু উদ্ধার হয় এক যুবকের দেহ। প্রতিনিধি সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি সুস্মিতার কাছে যাব। সুস্মিতা, আমরা দেখেছিলাম ডুবুরি নামিয়ে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছিল সেই যুবতীর দেহ, কিন্তু এক যুবকের দেহ উদ্ধার হলো। কিন্তু এখন প্রশ্ন এখানেই, যে যুবকের দেহ উদ্ধার হয়েছে আর যিনি নিখোঁজ ছিলেন একই ব্যক্তি। দেখো, আপাতত নিখোঁজ হওয়া যুবক, এই উদ্ধার হওয়া যুবক একই ব্যক্তি কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ আধিকারিকেরা। ইতিমধ্যেই আনন্দপুর থানার পুলিশ আধিকারিকদের তরফ থেকে আনন্দপুর চীনা মন্দির সংলগ্ন যে খালে গত 4 ঘন্টার উপর বেশি সময় ধরে পুলিশ আধিকারিক সহ যারা বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক রয়েছেন তারা তল্লাশি চালাচ্ছিলেন, সেই খাল থেকে উদ্ধার হওয়া যুবককে ইতিমধ্যে আনন্দপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। আনন্দপুর থানায় গতকাল নিখোঁজ হওয়া রোহিত আগারওয়াল, তার পরিবারের সদস্যদেরকেও নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই দেহ শনাক্তকরণের কাজ করা হবে বলেই পুলিশ আধিকারিকদের তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন, রোহিত আগারওয়াল গতকাল যিনি নিখোঁজ হয়ে যায়, যে তরুণীর মধ্যে যে তরুণ, সেই রোহিত আগারওয়ালের পরিবারের সদস্য, তার দাদাকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে থানায়, এবং তার যারা বন্ধু বান্ধব রয়েছেন তারা বলছেন সম্ভবত ওই যুবক নিখোঁজ হওয়া রোহিত আগারওয়ালই। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, তরুণী নিখোঁজ হয়ে গেল গতকাল সন্ধ্যায়, তাকে গতকাল রাত থেকে উদ্ধার কাজ চললো। বেশ সুস্মিতা, তুমি আমাদের সাথে থাকো। দেহটি নিখোঁজ যুবকেরই কিনা তদন্তে পুলিশ, তবে তার পরিবারের লোকজন কি বলছেন শোনাবো আপনাদের। আমি দেখিনি, আমি ওনার ফেস দেখিনি এখনো। জামাটা তো দেখেছি, এখন আমি না দেখি। কি বলে বেরিয়েছিল কালকে ভাই? কিছু বলে বেরায়নি। ফুড ডেলিভারি করতো, 19 বছর বয়স। না 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 না, কোনো সম্পর্ক ছিল ভাইয়ের? কিছু না, সে ব্যাপারে আমি কিছু জানতাম না। আনন্দপুরের নিখোঁজ রহস্যের নয়া মোড়, যুবতীর খোঁজে তল্লাশি, উদ্ধার এক যুবকের দেহ। স্কুটার শিখতে গিয়ে উধাও হয়ে যায় যুবক যুবতী। বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে ফেলার অভিযোগ তোলেন স্থানীয়রা। তারপরেই ডুবুরি নামিয়ে তন্ন তন্ন খোঁজ চালানো হয়, সেখান থেকেই যুবকের দেহ উদ্ধার হয়েছে। কিন্তু সেই যুবতীর দেহ কি উদ্ধার হয়েছে? সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, দেখো, যুবতীর এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। যে যুবতীর পরিবারের সদস্যরা অভিযোগ তুলছিলেন, ক্যামেরার সামনে প্রকাশ্যে না বললেও তারা অভিযোগ তুলছিলেন যে ওই যুবক সম্ভবত যুবতীকে খালে ঠেলে ফেলে দিয়েছে, নিখোঁজ হয়ে গিয়েছে তারপর যুবক। কিন্তু এক যুবকের দেহ ভেসে উঠলো সেই খালে, কিন্তু যুবতী এখনো পর্যন্ত অধরা। যুবতীর তল্লাশি যেমন চলছে, পুলিশ আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, এবং সেই খাল সংলগ্ন এলাকা, সেই খাল সংলগ্ন এলাকা যেখান থেকে যুবকের দেহ কিছুক্ষণ আগেই উদ্ধার হয়েছে, এবং পুলিশ আধিকারিকদের তরফ থেকে ইতিমধ্যে খোঁজ চালানো হচ্ছে। ডগ স্কোয়াডের তরফ থেকেও যারা আধিকারিক তারা উপস্থিত হয়েছেন। ডিসিইডি আরিশ বিলাল তিনি কিছুক্ষণ আগে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে গতকাল যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা বলছিলেন যে ওই যুবক যুবতীর মধ্যে বচসার ঘটনা ঘটেছে, এবং যুবক যুবতীর মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে তারা একেবারে কার্যত উধাও হয়ে গেলেন। কলকাতা শহরের মতো জায়গা থেকে একেবারে প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারা এখনো পর্যন্ত কেন অধরা, সেই গোটা প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই চালাচ্ছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। তবে যুবকের পরিবারের সদস্য বলতে তার দাদা রয়েছেন, যার দাদাকে ইতিমধ্যেই থানায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু দাদার ভূমিকাও এখানে অত্যন্ত। একেবারে ধন্যবাদ সুস্মিতা। বাইরের থেকে একটা ছেলে আর মেয়ে এসেছিল, ওরা কোনো কিছু ঝগড়ার মধ্যে ছিল, তো বাইকটা সাইড করে মেয়েটাকে মারতে মারতে খালের দিকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে চোবায়। ওপার থেকে কিছু লোক দেখার পর চেল্লামিল্লি করতে, তারপর আমরা ছুটে আসি সবাই। আসাতে ছেলেটা পালিয়ে যায়, মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু পুলিশ আসার পর যখন খোঁজাখুঁজি হয় তখন এই ফোনটাকে পাওয়া গেছে, মেয়েটাকে আর পাওয়া যায়নি। হ্যাঁ, স্রোত আছে সামনে, পাম্প হাউস আছে না, এটা স্রোত আছে ভালো, তো এটা বেশি দূর যেতে পারবে না কারণ ওখানে ব্যারিকেড করা আছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে এক কাট্টা বিরোধী শিবির। শীতের অধিবেশন হবে গরম, পেশ হবে ইমপিচমেন্টের প্রস্তাব। चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो और मेरे सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा
या देश से माफी मांगनी होगी। तीसरा विकल्प नहीं है। নির্বাচন কমিশন যে দাবি করছে এক সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশনে। মুখ্য নির্বাচন কমিশনারের রাজনৈতিক বক্তব্য, তা নিয়ে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। রাজধানীতে সাংবাদিক বৈঠক, টিম ইন্ডিয়া এক কাট্টা। কলকাতায় চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশন যে দাবি করছে এক সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামী দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে, এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। শুধু সুর চড়ানো নয়, এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। একবার মোশন যদি মুভ হয় কোনো সেশনে, তাহলে সেই সেশনেই তার ফলাফল এসে যায়। যখন সংসদ চলছে সেই চলাকালীন স্পিকার তার তারিখ ঠিক করেন এবং এই ভোটাভুটির ব্যবস্থা করে থাকেন। ভারতে সংবিধান কার্যকর হয় 1950-এ, নির্বাচন কমিশনও তৈরি হয় 1950-এ। টিএন সেশন মুখ্য নির্বাচন কমিশনার থাকাকালীন নির্বাচনী প্রক্রিয়া একাধিক সংস্কারের উদ্যোগ নেন, যা অনেক রাজনৈতিক দলেরই হজম হয়নি। তবে তাকে সরানোর চেষ্টা সংসদে হয়নি। নিউজ 18 বাংলা। মাটির রাস্তায় দুর্ভোগের দিন শেষ। স্বাধীনতার পর এই প্রথম পাকা রাস্তা পেল জলপাইগুড়ির গ্রাম। দেখুন। রাস্তায় পড়েছে পিচ, তৈরি হয়েছে ঝকঝকে রাস্তা। স্বাধীনতার পর এটাই প্রথম পাকা রাস্তা। জলপাইগুড়ি সদর ব্লকের মঙ্গলঘাট গ্রাম পঞ্চায়েত। এখানেই তোরলপাড়া দরগাপাড়া। বাসিন্দাদের যাতায়াতের ভরসা ছিল কাঁচা রাস্তা। সে পথে জায়গায় জায়গায় গর্ত। বর্ষাকালে দুর্ভোগ চরমে। স্থানীয়দের দাবি, খারাপ রাস্তার জন্য এলাকায় ঢুকতো না অ্যাম্বুলেন্স। সেই ছবিটাই বদলেছে। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে তৈরি হয়েছে 2.5 কিলোমিটার রাস্তা। খরচ হয়েছে প্রায় 84 লক্ষ টাকা। মাটির রাস্তায় এখন ভোগান্তির দিন শেষ। স্বস্তিতে 3টে গ্রামের বাসিন্দারা। আগে তো মনে করো কাঁচা রাস্তায় চলাফেরা করছি, কাদা, বর্ষার দিনে খুব চলাফেরা করতে খুব অসুবিধা হয়েছে, বাচ্চা কাচ্চা স্কুলে যায়। তো এখন আমাদের অনেক দিন পরে আমাদের রাস্তাটা হয়েছে খুব ভালো। হ্যাঁ, আমাদের গ্রামের লোক সবাই খুব খুশি। রাস্তা আমাদের এই জীবনে প্রথম, আমার কি জানি প্রথম হইলো। আমরা এই রাস্তার জন্য অনেক দিন ছিল, হয় নাই, এবার রাস্তাটা হইলো, হওয়াতে আমরা খুব খুশি, খুব ভালো। সরকার যে আমাদের এত সহযোগিতা করছে, এর জন্য আমরা অনেক আনন্দিত আছি। স্বাধীনতার সময় তো আর আমরা জন্ম হয়নি, কিন্তু তারপরে আমরা যেটা দেখছি, আমাদের ছোট থেকে দেখে আসতেছি, এই বুথে কোনো পাকা রাস্তা ছিল না। আচ্ছা, এবারে আমি খুব চেষ্টার ফলে এই রাস্তাটা মোটামুটি 2.5 কিলোমিটার করতে পারছি। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।